হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাকেশ সামন্তোস ইংলিশ ক্লাসেস। আজকে আমরা ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যার নাম দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ, সিস্টার নিবেদিতার লেখা, সেই চ্যাপ্টারটাকে আমরা আজকে লাইন বাই লাইন একদম বাংলায় মানে সহ আলোচনা করব এবং তার সাথে সাথে কিছু কোশ্চেন, এমসিকিউ টাইপস কোশ্চেন আমরা কিছু আলোচনা করব। দেখো, দেখতেই পাচ্ছ চ্যাপ্টার নামটা কি আছে, দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ারশিপ। কার লেখা? সিস্টার নিবেদিতার লেখা। দুটো কথা মনে রাখবে, দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ারশিপ গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে না, টেকেন ফ্রম, দেখো লেখা আছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এই অটোবায়োগ্রাফিক্যাল পিস থেকে নেওয়া হয়েছে। আর চ্যাপ্টারটা পাবলিশড কত সালে হয়েছিল, সরি চ্যাপ্টারটা বলে এই গল্পটা আর কি, দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ারশিপ, এই টেক্সটটা পাবলিশড কত সালে হয়েছিল? 1910 সালে। এই দুটো ইনফরমেশন মনে রাখো। চলো এবারে টেক্সটে চলে আসো। প্রত্যেকে বই, পেন, পেন্সিল নিয়ে বসবে, বইয়ের পাশে পাশে ছোট ছোট করে সুন্দর করে মানেগুলো লিখে নেবে, ঠিক আছে? এই একই দ্য মাস্টার অ্যাজ আই স হিম থেকেই তোমাদের অমরনাথ চ্যাপ্টারটাও নেওয়া হয়েছে। তো চলো শুরু করা যাক। স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ারশিপ, যেহেতু এটা বড় গল্প, তো আমি চেষ্টা করবো 4-5টা পার্টে দেওয়ার, এবং আশা করছি তোমরা বুঝতে পারবে, তোমাদের অসুবিধা হবে না। তো শুরু করা যাক। আমার টেক্সটটা পাশে আসছে, তোমরা দেখতে পাবে। নেক্সট, দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস which I caught of this part of the Swami's life। কি বলছে না, দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস which I caught। গ্লিমসেস মানে কি গো? গ্লিমসেস মানে ঝলক বা আভাস। which I caught, যেটা আমি পেয়েছি। আই মানে কে এখানে? আই মানে সিস্টার নিবেদিতা। তো তিনি বলছেন কার জীবনের ঝলক পেয়েছেন? অফ দ্য স্বামীজ লাইফ, স্বামী বিবেকানন্দর জীবনের। তাহলে তিনি বলছেন, সিস্টার নিবেদিতা, যে স্বামী বিবেকানন্দের জীবনের যেই ঝলকগুলো আমি পেয়েছি, উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট, সেখান থেকে বলতে পারি, কি বলতে পারি না, স্বামী বিবেকানন্দর জীবনীটা উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট। সিঙ্গুলারলি মানে নিতান্তই, ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ থেকে যায়। ইফ ইট কন্টেন্ট নো মেনশন, যদি তার মধ্যে এটার উল্লেখ না থাকে, নো মেনশন, এটার উল্লেখ না থাকে। কোনটার উল্লেখ? অফ হিজ ওয়ারশিপ অফ দ্য মাদার, মাদার কালী, যা যদি সেখানে তার মাতৃ আরাধনার কথা উল্লেখ না থাকে। ওয়ারশিপ মানে আরাধনা, ওয়ারশিপ অফ হিজ মাদার, তার মাতৃ আরাধনার কথা। ক্লিয়ার? তাহলে প্রথম লাইনটার মানে কি দাঁড়ালো না, বলছে স্বামী বিবেকানন্দর জীবন সম্পর্কে আমি যে কিছু আভাস বা ঝলক পেয়েছি, সেখান থেকে বলতে পারি স্বামী বিবেকানন্দর জীবনীটা নিতান্তই অসম্পূর্ণ থেকে যাবে যদি সেটার মধ্যে স্বামীজির মা কালীর সম্পর্কে বা স্বামীজির মাতৃ আরাধনার কথা যদি না উল্লেখ থাকে। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। নেক্সট লাইনে, স্পিরিচুয়ালি স্পিকিং, স্পিরিচুয়ালি মানে কি স্যার? স্পিরিচুয়ালি মানে ধার্মিক ভাবে, স্পিকিং। তাহলে স্পিরিচুয়ালি স্পিকিং ধর্মীয় ভাবে বা ধার্মিক ভাবে বলতে গেলে, I have always felt that there are two elements in his consciousness. I have always felt, আমি প্রত্যেকবারেই এটা উপলব্ধি করতে পেরেছি। অলওয়েজ ফেল্ট, প্রতিবার উপলব্ধি করতে পেরেছি। কোনটা? দ্যাট দেয়ার আর টু এলিমেন্ট ইন হিজ কনসাসনেস। কনসাসনেস মানে কি স্যার? চেতনা। এলিমেন্ট মানে কি? এখানে দিক, উপাদান। যে আমি প্রতিবার অনুধাবন করতে পেরেছি, আমি প্রতিবার অনুভব করতে পেরেছি যে স্বামী বিবেকানন্দর চেতনার দুটো দিক আছে, দুটো উপাদান রয়েছে। ক্লিয়ার? আনডাউটেডলি, আনডাউটেডলি মানে কি? নিঃসন্দেহে, নিঃসন্দেহে
হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী। দেখো কথাটার মানে কি, ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞানী কথার অর্থটা তোমরা লিখে নেবে। ব্রহ্মজ্ঞানী ছোট ছোট করে আমরা ওয়ার্ড নোট করে নেব। বি ব্রহ্মজ্ঞানীর কথাটার অর্থ কি না, যার মধ্যে সত্য জ্ঞান আছে, ব্রহ্ম জ্ঞান যার মধ্যে আছে। তাহলে লিখে নাও নলেজ অফ ট্রুথ। কি বললাম, নলেজ অফ ট্রুথ। ক্লিয়ার? তাহলে ছোট্ট করে লিখে নেবে ব্রহ্মজ্ঞানী শব্দের মানেটা কি, নলেজ অফ ট্রুথ। আরো একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, হু ইজ রেফার্ড টু অ্যাজ ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞানী বলতে কাকে রেফার করা হয়েছে? কাকে রেফার করা হয়েছে? স্বামী বিবেকানন্দকে। তাহলে আনডাউটেডলি হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী। নিঃসন্দেহে তিনি ছিলেন একজন ব্রহ্মজ্ঞানী, একজন সত্য জ্ঞান যার মধ্যে আছে। অ্যাজ রামকৃষ্ণ পরমহংসদেব সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড। যে কথা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বারবার বলতেন, ফ্রিকুয়েন্টলি, বারবার। নেক্সট, when he was only 8 years old, যখন স্বামী বিবেকানন্দর বয়স ছিল মাত্র 8 বছর, সিটিং অ্যাট হিজ প্লে। সিটিং অ্যাট হিজ প্লে মানে কি, খেলার ছলে, খেলতে খেলতে, হি হ্যাড ডেভেলপড, তিনি কি আয়ত্ত করেছিলেন? ডেভেলপ মানে আয়ত্ত করা। তিনি আয়ত্ত করেছিলেন দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি। সমাধি মানে কি, ডিপ মেডিটেশন স্টেট। লিখে রাখো, সমাধি মানে কি বললাম, সমাধি মানে ধ্যানমগ্ন অবস্থা, গভীর ধ্যানমগ্ন অবস্থা। তাহলে ডিপ মেডিটেশন স্টেট। ছোট্ট করে তোমরা ওয়ার্ড নোট গুলো লিখে নেবে, ডিপ মেডিটেশন স্টেট। তাহলে কি বলছে না, 8 বছর বয়সে খেলার ছলে তিনি আয়ত্ত করেছিলেন। কি আয়ত্ত করেছিলেন? দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, গভীর ধ্যানমগ্ন হয়ে যাওয়ার। অর্থাৎ আরো 5টা বাচ্চা খেলছে, তাদের সাথে তিনিও খেলছেন, খেলতে খেলতে হঠাৎ করে তিনি গভীর ধ্যানমগ্ন হয়ে পড়তেন। বোঝা গেল? দ্য রিলিজিয়াস আইডিয়াস মানে কি না, ধর্মীয় মতাদর্শ, ধর্মীয় মতাদর্শ বা ধর্মীয় মতবাদ, টুয়ার্ডস হুইচ, যেটার প্রতি, হি হি ন্যাচারালি গ্রেভিটেটেড। গ্রেভিটেটেড মানে একটা টান, তাই তো? যেই ধর্মীয় মতাদর্শের প্রতি বিবেকানন্দের একটা টান ছিল, তাই তো, একটা ইনক্লিনেশন ছিল বলা যেতে পারে, একটা টান ছিল। সেই ধর্মীয় মতাদর্শটা কেমন ছিল? আন্ডারলাইন করে রাখবে, ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল। অ্যাবস্ট্রাক্ট মানে কি? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত। কি বললাম? অ্যাবস্ট্রাক্ট কথার অর্থ বিমূর্ত, যেটাকে আমরা স্পর্শ করতে পারবো না, দেখতে পাবো না। অ্যান্ড ফিলোসফিক্যাল এবং দার্শনিক। তার মানে কি, স্বামীজি যেই ধর্মীয় মতাদর্শে বিশ্বাসী ছিলেন, সেই ধর্মীয় মতাদর্শটা কেমন ছিল? বিমূর্ত এবং দার্শনিক, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল। তিনি প্রত্যেকটা ঘটনার পেছনে যুক্তি খুঁজতেন, যেই কারণে ফিলোসফিক্যাল বলা হয়েছে। তাহলে প্রশ্ন আসতেই পারে যে স্বামীজির রিলিজিয়াস আইডিয়াস কেমন ছিল? কোশ্চেন করতে পারবে, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল। নেক্সট, the very reverse of those which are commonly referred to as idolatrous। কি বলছে? দ্য ভেরি রিভার্স, রিভার্স মানে বিপরীত। স্বামীজির এই মতাদর্শটা কোন মতাদর্শের বিপরীত? না, which are commonly referred to as idolatrous। আইডোলেট্রাস, আইডল মানে মূর্তি, তাহলে আইডোলেট্রাস মানে কি? মূর্তি পূজা। তাহলে মূর্তি পূজার যে মতাদর্শ,
তার বিপরীত মতাদর্শ ছিল স্বামী বিবেকানন্দর। ক্লিয়ার? মানে ধরো যখন আমরা একটা মাটির ঠাকুরকে বানিয়ে পুজো করছি, সেটা তো একটা মূর্ত আকার, সেটা তো আমরা দেখতে পাই, সেটা তো আমরা স্পর্শ করতে পাই, কিন্তু স্বামীজি কোনো মূর্ত ধারণাকে বিশ্বাস করতেন না। তিনি, তার চিন্তাধারা কি ছিল, তার রিলিজিয়াস আইডিয়াস কি ছিল, বিমূর্ত এবং ফিলোসফিক্যাল। ক্লিয়ার? তাহলে স্বামীজির ধর্মীয় মতাদর্শ ছিল বিমূর্ত এবং ফিলোসফিক্যাল, যেটা মূর্তি পূজার বিরুদ্ধে ছিল। ইন হিজ ইউথ, তার ছোটবেলায়, প্রিজিউমেবলি, সম্ভবত, when he had already been some time under the influence of শ্রী রামকৃষ্ণ। ইনফ্লুয়েন্স মানে কি? এমনিতে ইনফ্লুয়েন্স কথার অর্থ প্রভাব বা গুরুত্ব, কিন্তু এই টেক্সটের কনটেক্সটে ইনফ্লুয়েন্স কথার অর্থ সান্নিধ্য। বলছে when he had already been some time under the influence of শ্রী রামকৃষ্ণ, যখন ছোটবেলায় যখন স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন, he became, আন্ডারলাইন করবে, a formal member of the সাধারণ ব্রহ্ম সমাজ। তিনি কি হয়েছিলেন না, তিনি একজন সাধারণ ব্রহ্ম সমাজের একজন মেম্বার বা সদস্য হয়েছিলেন। এই সাধারণ ব্রহ্ম সমাজের মেম্বার বা সদস্য কারা হতো? যারা প্রতিটা বিষয়কে যুক্তি তর্ক দিয়ে বিচার করত, তাই না? আর স্বামীজি আমরা দেখেছি ছোটবেলা থেকেই তিনি যে কোনো ঘটনাকে যুক্তি তর্ক দিয়েই বিশ্বাস করতেন। তাই ক্লিয়ার? তাহলে এতদূর পর্যন্ত একদম খুব সহজ ভাষায় কিন্তু আমি বলছি। নেক্সট, ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা, ইংল্যান্ড এবং আমেরিকাতে, হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ডেড অন এ স্পেশাল ফর্ম। এই প্রিচ কথার মানে কি? দেখো, PREACH, প্রিচ কথার অর্থ কি? প্রিচ কথার অর্থ হচ্ছে ধর্ম প্রচার করা। কি বললাম? প্রিচ কথার অর্থ হচ্ছে ধর্ম প্রচার করা। তো বলছে ইংল্যান্ড এবং আমেরিকাতে তিনি এমন কিছু ধর্ম প্রচার করেছিলেন বলে জানা যায়নি, দ্যাট ডিপেন্ডেড, যেটা নির্ভর করে বা যার ভিত্তিটা ছিল, অন এ স্পেশাল ফর্ম, কোনো একটা আকারের ওপর। অর্থাৎ তিনি যে কোনো মূর্তি পূজা বা সাকার রূপের সম্পর্কে কি বলবো, ধর্ম প্রচার করেছিলেন, এরকমটা কিন্তু জানা যায়নি। আমরা তো শুনেছি, আমরা জানি তো যে শিকাগো ধর্ম মহাসম্মেলনে তিনি বক্তৃতা দিয়েছিলেন। তো সেখানে তিনি যখন সনাতন হিন্দু ধর্মের কথা প্রচার করেছিলেন, সেখানে কিন্তু তিনি কোনো নির্দিষ্ট দেবতা বা দেবীর রূপকে তিনি কিন্তু বর্ণনা করেননি। তার প্রত্যেকটা কথা ছিল বিমূর্ত, তাই তো, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল। দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্ম, আন্ডারলাইন করবে, দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্ম ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে কি? লক্ষ্য। তাহলে দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্ম, রিয়েলাইজেশন মানে অনুভব, ব্রহ্মের অনুভব, ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ, তার একমাত্র লক্ষ্য ছিল। তাহলে প্রশ্ন আসতেই পারে, স্বামীজির একমাত্র ইম্পারেটিভ বা লক্ষ্যটা কি ছিল? না, ব্রহ্মের উপলব্ধি করাটা, রিয়েলাইজেশন অফ ব্রহ্ম, সত্য জ্ঞান উপলব্ধ করা, এটাই ছিল স্বামীজির একমাত্র লক্ষ্য। The Advaita philosophy, his only system of doctrine, এই ডক্ট্রিন কথার অর্থ কি? মতবাদ। কি বললাম না, ডক্ট্রিন কথার অর্থ কি? ডক্ট্রিন কথার অর্থ হলো মতবাদ। ডক্ট্রিন কথার অর্থ কি? মতবাদ। তাহলে দ্য অদ্বৈত ফিলোসফি ওয়াজ হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন, আর তার একমাত্র উপলব্ধির বিষয় বা তার যেই মতবাদকে তিনি বিশ্বাস করছেন, সেটা কিসের ছিল? অদ্বৈত ফিলোসফির ছিল, তাই তো, অদ্বৈত দর্শনের ছিল। আন্ডারলাইন করবে, দ্য বেদাস অ্যান্ড উপনিষদস হিজ সোল স্ক্রিপচারাল অথরিটি। স্ক্রিপচারাল অথরিটির নিচে মানেটা লিখে রাখো, ধর্মীয় গ্রন্থ, তাই তো, এবং তার একমাত্র ধর্মীয় গ্রন্থ যেটা তিনি পড়তেন, সেটা কি ছিল? বেদ এবং উপনিষদ। তাহলে এখান থেকে কিন্তু তিনখানা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে।
হোয়াট ইজ দ্য হোয়াট ওয়াজ দ্য অনলি ইম্পারেটিভ অফ স্বামী বিবেকানন্দ? স্বামী বিবেকানন্দর একমাত্র লক্ষ্য কি ছিল? রিয়েলাইজেশন অফ ব্রহ্ম উত্তর আসবে। দ্বিতীয় কি? হোয়াট ওয়াজ দ্য স্বামী বিবেকানন্দ সিস্টেম অফ ডক্ট্রিন? সেটার উত্তর কি আসবে? অদ্বৈত ফিলোসফি। লাস্ট কি আসবে? হোয়াট ওয়াজ দ্য সোল স্ক্রিপচারাল অথরিটি অফ বিবেকানন্দ? তার উত্তর কি আসবে? বেদ এবং উপনিষদ। ক্লিয়ার? এই গেল প্রথম প্যারা। বলো, খুব কি অসুবিধা হলো? যতটা আমার পক্ষে সম্ভব একদম সহজ বাংলা ভাষায় বলেছি। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। নেক্সট প্যারা, অ্যান্ড ইয়েট, তবুও, সাইড বাই সাইড উইথ দিস, এটার পাশাপাশি, ইট ইজ অলসো ট্রু, এটাও সত্য যে, দ্যাট ইন ইন্ডিয়া, যে ভারতবর্ষে, দ্য ওয়ার্ড মাদার ওয়াজ ফরএভার অন হিজ লিপস, যে মা কথাটা, মা শব্দটা বিবেকানন্দের সবসময় মুখে লেগে থাকতো। উঠতে বসতে তিনি মায়ের নাম নিতেন, এটা সত্য। হি স্পোক অফ হার, দেখো এখানে হার কথাটার এইচটা ক্যাপিটাল লেটারে আছে না? আমরা কখনো দেখেছি বাক্যের মাঝে হঠাৎ করে ক্যাপিটাল লেটার ইউজ হচ্ছে? হয় না। তাহলে এখানে কেন হারের এইচটা ক্যাপিটাল হলো? কারণ এখানে হার কথাটা গডেস কালী, মা কালীকে রেফার করা হচ্ছে। যখন আমরা কোনো দেবতা বা দেবীকে উল্লেখ করি তখন আমরা হার বা হিমের এইচ কথাটা ক্যাপিটালে লিখি। তাহলে হি স্পোক অফ হার, তিনি মায়ের কথা এমন ভাবে বলতেন, অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার মানে কি? পরিচিত, ইন দ্য হাউস হোল্ড লাইফ, আমাদের সংসার জীবন, আমাদের রোজকার জীবনে আমরা যেরকম মা শব্দটার সাথে মানে প্রচলিত, পরিচিত, ঠিক সেরকম বিবেকানন্দও ছিল। আমরা যেমন ঘরে উঠতে থাকতে, মা কি খাবো, মা জামাটা কোথায় আছে, মা এইটা কোথায় রেখেছো গো, মা ওই ডকুমেন্টস এটা কোথায় রেখেছি, এখানে ছিল, মানে সব কথাতেই যেন মা ছাড়া মানে ঘরটাই ফাঁকা লাগবে, তাই না? এরকম আমরাও যেমন বলি, সেরকম স্বামী বিবেকানন্দরও মুখে মা ছাড়া কোনো কথা থাকতো না, সব সময় তার মুখে মা শব্দটা লেগে থাকতো। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ হার, কনস্ট্যান্টলি মানে সর্বদাই, প্রিঅকুপাইড মানে কি? প্রিঅকুপাইড মানে লেখো আচ্ছন্ন বা বিভোর, লেখো প্রিঅকুপাইড, প্রিঅকুপাইড মানে এটা লেখো আচ্ছন্ন বা বিভোর, এই তো। কি বলছে? হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ হার, তিনি সর্বদাই মায়ের চিন্তাতে, মাতৃ আরাধনায় বিভোর হয়ে থাকতেন, আচ্ছন্ন থাকতেন। লাইক আদার চিলড্রেন, অন্যান্য শিশুদের মতোই, হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনি বাকি বাচ্চাদের মতো তিনি যে সর্বদা ভালো হতেন এমনটা না, মানে কখনো কখনো দুষ্টুমিও তো করতেন না, বাচ্চারা তো এরকমই করবে। দেখো পরের লাইনেই সেটা বলা আছে, সামটাইমস হি উড বি নটি, কখনো কখনো বিবেকানন্দ একটু দুষ্টুমি করতো, অ্যান্ড রিবেলিয়াস, কখনো কখনো তিনি আবার রেগে যেতেন, বিদ্রোহী হয়ে উঠতেন, রিবেল থেকে রিবেলিয়াস কথা এসছে, বিদ্রোহী হয়ে উঠতেন। বাট অলওয়েজ টু হার, কিন্তু সর্বদাই মায়ের কাছে থাকতেন, তিনি দুষ্টুমি করতেন বা কখনো রেগে যেতেন, যাই করতেন মায়ের কাছে থাকতেন, অলওয়েজ টু হার। নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার, অ্যাট্রিবিউট মানে কি? চাপিয়ে দেওয়া, তিনি কখনোই কারোর ওপরে জোর করে চাপিয়ে দিতেন না, দ্য গুড অর এভিল দ্যাট বিফেল, ভালো বা খারাপ যাই হোক না কেন, অর্থাৎ কোনো কিছু ভালো ঘটলো বা খারাপ ঘটলো তিনি সেটা জোর করে অন্য শিষ্যের ওপর চাপিয়ে দিতেন বা অন্য বন্ধুদের ওপর চাপিয়ে দিতেন, এটা তিনি কখনোই করতেন না। অন এ সার্টেন সোলেম অকেশন,
সোলেম মানে কি গুরু গম্ভীর, তাই তো, গুরুত্ব আছে এরকম। অকেশন মানে অনুষ্ঠান, তাহলে বলছে কোনো এক গুরু গম্ভীর অনুষ্ঠানে he entrusted to a disciple a prayer to her. he entrusted মানে কি দায়িত্ব দেওয়া, তিনি দায়িত্ব দিতেন বা দিয়েছিলেন, কাকে দিয়েছিলেন? টু এ ডিসাইপেল, একজন শিষ্যকে। কিসের দায়িত্ব দিয়েছিলেন? এ প্রেয়ার টু হার, মায়ের প্রার্থনা করার। তাহলে মায়ের প্রার্থনার দায়িত্বটা তিনি কোনো এক গুরুত্বপূর্ণ অকেশনে তিনি তার এক শিষ্যকে দিয়েছিলেন। এবার এখানে প্রার্থনা বলতে দেখবে বিভিন্ন সন্ধ্যার দিকে আশ্রমে যাবে, হ্যাঁ, যে কোনো আশ্রম, সেটা জয়গুরু আশ্রম হতে পারে বা চৈতন্য দেবের আশ্রম হতে পারে, যে কোনো আশ্রমে সন্ধ্যাবেলায় কি হয় না, আমরা ঠাকুরের নাম ধাম গাই, প্রার্থনা করি, সেরকম। তো যখন মা কালীর সন্ধ্যাবেলায় মা কালীকে পুজো করা হতো, তার আরাধনা করা হতো, তো তিনি তখন তার এক শিষ্যকে এই দায়িত্বটা দিয়েছিলেন। in that in his own life had acted as a veritable charm. that বলতে কোনটা? সেই প্রেয়ারটাকে রেফার করছে, ভালোভাবে মনে রাখতে হবে কিন্তু। that বলতে কোনটা? সেই প্রার্থনাটা যেটা সে শিষ্যকে করতে বলেছিল, যেই প্রার্থনাটা কোথায় চলে গেল, in his own life had acted as a veritable charm, যেটা তার জীবন, অর্থাৎ যেই প্রার্থনাটা স্বামী বিবেকানন্দর জীবনে এক মন্ত্রের মতো কাজ করেছিল, একদম মন্ত্র শক্তির মতো কাজ করেছিল, সেই প্রার্থনাটাই তিনি এক শিষ্যকে দায়িত্ব দিয়েছিলেন প্রার্থনাটা করার, মায়ের আরাধনা করার। and mind, he added, suddenly turning with what was almost fierceness upon the receiver. fierceness মানে রেগে গিয়ে, তিনি হঠাৎ করেই রেগে গিয়ে কখনো কখনো বলে উঠতেন, মনে রাখিস, মেক হার লিসেন টু ইউ হোয়াট when you say it. কি বলতেন না, ওরে যখন তুই প্রার্থনা করবি, যখন তুই মায়ের আরাধনা করবি, এমন ভাবে সেটা প্রার্থনাটা করবি যেন মা শুনতে বাধ্য হয়। মেক হার লিসেন টু ইউ, মা যেন শুনতে বাধ্য হয় তোর প্রার্থনাটা। নান অফ দ্যাট ক্রিঞ্জিং টু মাদার। ক্রিঞ্জিং মানে কি না, ওই একটু আমতা আমতা করে দায়হীন ভাবে বা ওই কাকুতি মিনতি করে প্রার্থনা করলে হবে না, যে মা আমাকে এটা দাও, মা আমাকে সেটা দাও, মা আমাকে এটা দাও, এরকম করলে হবে না। মা আমাকে ফার্স্ট সেমিস্টারটা পাস করি দাও, আমি তোমাকে 101 টাকার পুজো দেবো, এরকম করলে মা শুনবে না, তাই না? তাহলে এমন ভাবে প্রার্থনা করতে হবে যেন মা তোমার প্রার্থনাটা শুনতে বাধ্য হয়। এই কথা তিনি রেগে গিয়ে বলে উঠতেন কখনো কখনো। এভরি নাও অ্যান্ড দেন, নাও অ্যান্ড দেন কি মাঝে মাঝে, হি উড ব্রেক আউট। তোমরা ব্রেকআউট ফ্রেজাল ভাব পড়েছো না? ব্রেকআউট মানে স্প্রেড, ছড়িয়ে পড়া, এখানে ছড়িয়ে পড়া নয়, হি উড ব্রেক আউট, কখনো কখনো বা মাঝে মাঝে তিনি নিয়ে হাজির হতেন। কি নিয়ে হাজির হতেন? উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন। ফ্র্যাগমেন্ট মানে টুকরো টুকরো ছোট অংশ, ডেসক্রিপশন মানে এখানে একটা বড় গল্পকে বোঝাচ্ছে, যে তিনি মাঝের মধ্যে কখনো একটা বড় গল্পর ছোট ছোট টুকরো অংশগুলো নিয়ে তিনি আমাদের মাঝে উপস্থিত হতেন। কি বলতেন? দ্য রাইট হ্যান্ড রেজড ইন ব্লেসিং, ওরে মায়ের ডান হাতটা উত্তোলিত থাকে আশীর্বাদ দেওয়ার জন্য। তোমরা মা কালীর মূর্তি ভালো করে দেখবে, দেখবে মায়ের ডান হাতটা আশীর্বাদের জন্য তোলা থাকে। তাহলে তিনি বলতেন, ওরে মায়ের ডান হাতটা উত্তোলিত হয় আশীর্বাদের জন্য। দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ড, এখানে সোর্ড মানে খড়গ, তাই না? এবং মায়ের বাম হাতে খড়গ ধরে থাকে, আমরা বলি না খড়গধারিণী মা, তাহলে মায়ের ডান হাতটা ওঠে আশীর্বাদের জন্য এবং বাঁ হাতটাই খড়গ ধরে থাকে। her curse is blessing would be the sudden exclamation. তিনি কখনো কখনো ওই ভাবের ঘোর থেকে বেরিয়ে এসে বলতেন,
ওরে মায়ের আশীর্বাদই তো অভিশাপ, তাই না? কোনো মা যদি তার সন্তানকে কিছু রেগে গিয়ে বলে বা যদি বলে যে তোর কিছু হবে না, এটা কি অভিশাপ হিসেবে লাগবে তার সন্তানের? কারণ মায়ের অভিশাপই তো সন্তানের কাছে আশীর্বাদ স্বরূপ। তাই এখানে সেটা বলছে হার কার্স ইজ ব্লেসিং, তার অভিশাপই আশীর্বাদ। আর এই যে তিনি রেগে গিয়ে হঠাৎ করেই বলতেন, সেটা কি করতো? এন্ডেড এ লং রেভারি। রেভারি কথাটার মানে কি? দিবা স্বপ্ন। লেখো রেভারি কথাটার অর্থ কি? রেভারি কথাটার অর্থ ডে ড্রিম, তাই তো? ডে ড্রিম বাংলা মানে কি স্যার? বাংলা মানে দিবা স্বপ্ন। তাহলে ডে ড্রিম, রেভারি। তাহলে তিনি যখন সেই কথাটা বলতেন, ওরে যে মায়ের আশীর্বাদই তো তার মায়ের অভিশাপই তো তার আশীর্বাদ, এই কথাটা যখনই তিনি বলতেন তখন বাকিদের সেই দিবা স্বপ্নটা যেন ভেঙে যেত। মানে হয়তো যখন স্বামী বিবেকানন্দ এই মা কালীর সম্পর্কে বা মাতৃ আরাধনা সম্পর্কে নানা গল্প তিনি বলছেন, টুকরো টুকরো গল্প বলছেন, প্রত্যেক ভক্ত শিষ্যরা কি একদম বিভোর হয়ে সেই গল্পগুলো শুনছে। তারা হয়তো দিবা স্বপ্ন দেখছে, মায়ের রূপটাকে কল্পনা করছে, যে মা ডান হাতটা তুলে আছে আশীর্বাদের জন্য, বাঁ হাতে খড়গ ধরে আছে। এই জিনিসগুলো হয়তো যখন গলায় মুন্ড মালা পরে আছে, তোমরা গান শুনে থাকবে মা কালীর গান, তো এই রকম রূপ যখন তারা কল্পনা করছে, দিবালোকে বসে স্বপ্ন দেখছে, তখনই স্বামী বিবেকানন্দ বলতেন যে ওরে মায়ের অভিশাপই মায়ের আশীর্বাদ। আর এই কথাটা শুনে তাদের ওই দিবা স্বপ্নটা ভেঙে যেত। or becoming half lyric in the intensity of his feeling. half lyric মানে কি না? কিছুটা কবিতার ছন্দে, কাব্যিক ছন্দে। in the intensity of his feeling, intensity মানে কি? তীব্রতা, of his feeling। তাহলে মায়ের প্রতি তার যে ভালোবাসার তীব্রতা, মায়ের প্রতি তার যে মানে ভালোবাসা, সেই থেকে তিনি কখনো কখনো কাব্যিক ছন্দে বলে উঠতেন, deep in the heart of hearts of her own flashes the blood red knife of কালী। কি বলতেন না? ডিপ ইন দ্য হার্ট অফ দ্য হার্টস অফ হার ওন, মা কালীর নিজের ভক্তবৃন্দের হৃদয়ে ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী, মা কালীর ব্লাড রেড নাইফ অর্থাৎ রক্তে রাঙা খড়গটা ফ্ল্যাশেস, ঝলমল করে উঠত। worshippers of the mother are they from their birth। কি বলছে? worshippers of the mother, মায়ের পূজারী, worshippers উপাসক, আর দে তারা, from their birth তাদের জন্ম থেকে। তাহলে তিনি বলতেন যে তারা তো জন্ম থেকেই মায়ের পূজারী। in her incarnation of the sword, incarnation মানে কি? রূপ একটা, অফ দ্য সোর্ড, তাহলে মায়ের খড়গধারিণীর রূপের তারা তো জন্ম থেকেই উপাসক, তারা তো জন্ম থেকেই মায়ের খড়গধারিণী রূপটাকেই পুজো করে এসেছে, তাই না? কখনো দেখেছো মা কালীর রূপ, যার হাত, মা কালীর ছবি এরকম দেখেছো যেখানে মায়ের হাতে কোনো অস্ত্র নেই? আমার আছে বলে তো মনে নেই, যাই হোক। তো তারা বলছে যে জন্ম থেকেই তারা মায়ের এই খড়গধারিণীর রূপটাকেই পুজো করে এসেছে। from him was gathered in such moments as these, বলছে from him তার কাছ থেকে, was gathered in such moment as these, এই রকম যে কিছু মুহূর্ত আমি পেয়েছি, বা তার মুখ থেকে তার মুখনিসৃত বাণী যেগুলো আমি পেয়েছিলাম, অলমোস্ট এভরি লাইন অ্যান্ড সিম্বল, সে তার প্রতিটা বাক্য এবং ছত্রে কি আছে না? অফ এ সার্টেন শর্ট স্যাম, দেখো PSALM স্যাম লেখা আছে, উচ্চারণ কিন্তু জালম নয়, PSALM স্যাম। স্যাম মানে কি? স্তোত্র। স্যাম মানে কি? স্তোত্র। দন্তস্বয়ে তয়ে
ওকার তয় রফলা, স্তোত্র বা মন্ত্র। তাহলে কি বলছে না, স্বামী বিবেকানন্দর কাছ থেকে এই এই ধরনের যে কটা মুহূর্ত আমি পেয়েছি, নিবেদিতা এখানে বলছেন যে তার প্রতিটা বাক্যে, প্রতিটা মানে কি বলবো ছত্রে কি থাকতো না, স্তোত্র বা মন্ত্র, এরকম কিছু স্তোত্র থাকতো, মন্ত্র থাকতো, যেটাকে কি বলা হবে, আন্ডারলাইন করবে, কল্ড দ্য ভয়েস অফ দ্য মাদার, যেটাকে ভয়েস অফ দ্য মাদার বলা হবে। আন্ডারলাইন করবে, হুইচ আই রোট অ্যান্ড পাবলিশ অ্যাবাউট দিস টাইম, আর এই মন্ত্রগুলোকে বা এই বাক্যগুলোকে আমি লিখে রেখে পাবলিশ করেছিলাম, প্রকাশ করেছিলাম। আই ওয়ার্শিপ দ্য টেরিবল, টেরিবল মানে কি, ভয়ঙ্কর। তাহলে আই ওয়ার্শিপ দ্য টেরিবল মানে কি, আমি মায়ের এই ভয়ঙ্করী রূপের পূজা করি। হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, তিনি বারংবার বলতেন তার ভক্তবৃন্দদেরকে, ওরে আমি মায়ের এই ভয়ঙ্করী রূপেরই তো পূজা করি। অ্যান্ড ওয়ান্স, এবং কখনো কখনো তিনি বলেছিলেন, একদা বলেছিলেন, ইট ইজ এ মিস্টেক, এটা ভুল, টু হোল্ড, টু হোল্ড মানে টু থিঙ্ক, অর্থাৎ এটা মনে করা বা এটা ভাবা ভুল, দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ, যে সব পুরুষই না সুখের আশায় কাজ করে, সব পুরুষই সুখ চায়, এটা ভেবে নেওয়াটা আমাদের ভুল হবে। quite as many are born to seek after পেইন, কারণ অনেকে এমনও আছে যারা জন্ম করেছেন এই দুঃখের সন্ধানে, তাহলে এই দুঃখের সন্ধানে যারা জন্ম গ্রহণ করেছেন। লেট আস ওয়ার্শিপ দ্য টেরর ফর ইটস ওন সেক, চলো আমরা মায়ের জন্যই, মায়ের এই ভয়ঙ্করী রূপের উপাসনা করি। ক্লিয়ার? আজকে এই পর্যন্তই থাকলো, এই প্রথম দুটো প্যারা থাকলো, এটা ফার্স্ট পার্ট। আমি এই গল্পটা যেহেতু অনেকটা বড় এবং বুঝতেই পারছো গল্পটা কিন্তু মোটেও খুব একটা সহজ বলা চলে না, সেই জন্য আমি বেশ কয়েকটা পার্টে পার্টে গল্পটার ভিডিও আপলোড করব। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। হয়তো একটু তাড়াতাড়ি বলে ফেলেছি, সেই জায়গাগুলো তোমরা প্লিজ একটু পজ করে দেখে নিও। বোঝা গেল? অনেকগুলো পার্ট তো হবে, এটা ফার্স্ট পার্ট। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে, সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।